সরকারি বাংলা কলেজের চতুর্থ বর্ষ সম্মান রসায়নের আমার প্রিয় শিক্ষার্থীরা, আজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রেদওয়ান আহমেদ, সহযোগী অধ্যাপক রসায়ন। সবাই ভালো আছো, সুস্থ আছো এই আশা করছি। আমি তোমাদের পড়াচ্ছি নিউক্লিয়ার রসায়ন। নিউক্লিয়ার রসায়ন গতদিন তোমাদেরকে আমি চ্যাপ্টার 7 শেষ করে দিয়েছিলাম। চ্যাপ্টার 7-এ আমাদের পড়া কি ছিল? রেডিও আইসোটোপ প্রোডাকশন অ্যান্ড দেয়ার ইউজেস। সেই পড়াটা আমি তোমাদেরকে নিয়েছিলাম, বলেছিলাম যে আমাদের পুরনো পড়ার সাথে অনেক সামঞ্জস্যপূর্ণ পড়া ছিল, তোমাদের জন্য চ্যাপ্টারটা অনেক সহজ ছিল। কিন্তু আজকে তোমাদের আমি শুরু করব চ্যাপ্টার 8। এই চ্যাপ্টার 8 এটাও ছোট চ্যাপ্টার, কিন্তু এটা যেহেতু সম্পূর্ণ ডিফারেন্ট, তোমাদের বিগত যে পড়াগুলো ছিল সেই পড়াগুলোর চেয়ে এই চ্যাপ্টারটা একটু ডিফারেন্ট, সেজন্য তোমাদের বুঝতে একটু সময় নিবে ঠিক না, আমি একটু ধীরে পড়ালে তোমরা বুঝবে। সেজন্য চ্যাপ্টারটা একদিনে আমি শেষ করতে পারলেও আজকে আমি একদিনে শেষ করব না, আমি 2টো ক্লাস নিব। এই চ্যাপ্টারটা ছোট চ্যাপ্টার, বাট যেহেতু একটু ডিফারেন্ট, পড়ানোটা একটু ডিফারেন্ট, বিগত পড়ানোর চেয়ে এটা একটু অন্যরকম, সেজন্য তোমাদের বুঝতে একটু সময় নিয়ে বোঝালে তোমরা বুঝবে, সেজন্য একটু আমি ধীরে আগাবো। তাহলে চ্যাপ্টার 8-এ আমাদের পড়াটা কি? চ্যাপ্টার 8-এ আমাদের পড়ার বিষয় হলো নিউক্লিয়ার অ্যান্ড রেডিওকেমিক্যাল মেথডস অফ অ্যানালাইসিস অ্যান্ড অ্যাপ্লিকেশন। দেখো, নিউক্লিয়ার অ্যান্ড রেডিওকেমিক্যাল মেথডস অফ অ্যানালাইসিস তার মানে কি? বিশ্লেষণে নিউক্লিয়ার অ্যান্ড রেডিওকেমিক্যাল পদ্ধতি এবং তাদের প্রয়োগ। বিশ্লেষণে খেয়াল করো, বিশ্লেষণে নিউক্লিয়ার আর রেডিওকেমিক্যাল মেথডস এবং তাদের প্রয়োগ কোথায় লাগে, কোন বিশ্লেষণে লাগছে। খেয়াল করো, এই যে বিশ্লেষণ কথাটা আসলো, বিশ্লেষণ কথাটা আমরা অলরেডি, খেয়াল করো আমি একটু বলে নেই, ফার্স্ট ইয়ার অনার্সে তোমাদের একটু ওয়ার্ম আপ করি আর কি। ফার্স্ট ইয়ার অনার্সে আমরা কি বিশ্লেষণ করেছি? কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। কোয়ালিটেটিভ অ্যানালাইসিসে আমরা দেখেছি যে একটা আননোন সল্টে কোন কোন এলিমেন্ট কোন কোন আয়ন আছে কিংবা রেডিকেল আছে। হ্যাঁ, ফার্স্ট ইয়ার অনার্সে সল্ট অ্যানালাইসিস, সিম্পল সল্ট অ্যানালাইসিস আমরা যেটা করেছি, কোন কোন আয়ন ওই সল্টে উপস্থিত সেটা জেনেছি আমরা কোয়ালিটেটিভ অ্যানালাইসিসে। আর সেকেন্ড ইয়ার অনার্সেও আমরা কিন্তু অ্যানালাইসিস করেছি। কি অ্যানালাইসিস? কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসে আমরা জেনেছি কি, ধরো তোমাকে একটা সাপ্লাইড স্যাম্পল দিলে সেখানে কি পরিমাণ কপার আছে, কি পরিমাণ নিকেল আছে, এগুলো জেনেছি। এখন তোমরা কিন্তু ফোর্থ ইয়ার অনার্স কিন্তু অনেক হায়ার। ফোর্থ ইয়ার করার পর তুমি যে কোনো ক্ষেত্রে তুমি চাকরির জন্য কিন্তু ছড়িয়ে পড়তে পারবে, তুমি মাস্টার্স না করলেও হয়। তোমার এই ডিগ্রিটা কিন্তু সর্বোচ্চ ডিগ্রি, ফোর্থ ইয়ার অনার্স, হ্যাঁ, কেমিস্ট্রির। আচ্ছা, তাহলে শুধু টিচিং, তুমি যদি টিচিং প্রফেশনে আসো তোমার মাস্টার্স করা লাগে, নালে কিন্তু অন্য যে কোনো প্রফেশনে গেলে তোমার মাস্টার্স কিন্তু আর প্রয়োজন হয় না। হ্যাঁ, এই ফোর্থ ইয়ার দিয়েই তুমি কিন্তু পড়া কমপ্লিট তোমার চাকরির জন্য। তাহলে এই যে ফোর্থ ইয়ার অনার্সে আমি নিউক্লিয়ার এই যে ল্যাবে আমরা যে এই যে নিউক্লিয়ার অ্যানালাইসিস যেটা করছি, হ্যাঁ, বিশ্লেষণে নিউক্লিয়ার পদ্ধতি, এটা আমাদের যে ছোট ল্যাব, এই ছোট ল্যাবে, হ্যাঁ, এই ছোট ল্যাবে কিন্তু আমরা এই নিউক্লিয়ার অ্যানালাইসিসটা করতে পারি না। কিন্তু তুমি যদি এই যে অ্যাটমিক এনার্জি আছে, অ্যাটমিক এনার্জিতে তুমি যদি চাকরি করতে চাও, কিংবা সাপোজ ধরো মেডিকেল ডায়াগনোসিস সেন্টার যেগুলো আছে সেগুলায়, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, হ্যাঁ, কিংবা গ্যাস কোম্পানি, কিংবা পিডিবি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এই সবগুলো চাকরিতে কিন্তু তোমার কেমিস্ট একটা পোস্ট থাকে, বুঝছো? একটা পোস্ট না, আমি বললাম আর কি, যে একটা পোস্ট কেমিস্ট্রির থাকে। এই চাকরিগুলোতে যখন তুমি যাবে, ওদের ক্ষেত্রে তুমি দেখবে যে এই নিউক্লিয়ার অ্যানালাইসিসটা প্রয়োজন হয়। আমি এখন তোমাদেরকে পড়াবো
যখন পড়াবো তখন তোমরা বুঝবে যে কোথায় আসলে প্রয়োজন। আমরা এটা এখন আমাদের এই ছোট পরিসরে, আমাদের এই ছোট মানে ল্যাবে আমাদের এসব করানো সম্ভব না, কিন্তু তুমি এখন যে পড়াটা পড়াবো এই পড়া থেকেই তুমি ধারণা পাবে যে আমার এই নিউক্লিয়ার অ্যানালাইসিসটা কোথায় প্রয়োজন। ওকে, তাহলে চলো আমরা আমাদের পড়ায় চলে যাই। হ্যাঁ, তাহলে কি অ্যানালাইসিস হবে কি নিউক্লিয়ার আর রেডিও কেমিক্যাল মেথডে, ঠিক আছে? এটা পড়ার সাথে সাথে অ্যানালাইসিসটা কিভাবে হয় পড়ার সাথে সাথে তুমি বুঝে যাবে যে যে জায়গায় আমি এটার অ্যানালাইসিস করব সেখানেই কিন্তু এটার কি অ্যাপ্লিকেশনস, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই যে প্রথমেই তোমাদের সিলেবাসে প্রথমেই দেখবে রেডিও ট্রেসার বা তেজস্ক্রিয় ট্রেসিং, রেডিও ট্রেসার বা তেজস্ক্রিয় ট্রেসিং। তাহলে এই যে ট্রেসিং কথাটা আসলো, এই ট্রেসিং কথাটা বোঝার জন্য আমি প্রথমে ট্রেস মৌল কি এটা জানবো। ট্রেস মৌল কি, ট্রেস মৌল কি এটা বোঝা, দেখো ট্রেস মৌল কিন্তু তোমার সিলেবাসে নাই, কিন্তু আমি যখন রেডিও ট্রেসিংটা বোঝাবো, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমার ট্রেস কথাটার মিনিংটা জানতে হবে, খেয়াল করো। সেজন্য তোমার ট্রেস মৌল কিংবা এই যে এখানে যে লিখলাম ট্রেস মৌল কিংবা ট্রেসার, হ্যাঁ ট্রেসার বাংলায় বলে অনুজ্ঞাপক মৌল, এটা কিন্তু তোমার এই দুটা জিনিস তোমার কখনো পরীক্ষায় আসবে না, আমি তোমাদের বলে দিলাম। এই যে ট্রেস মৌল বা ট্রেসার অনুজ্ঞাপন মৌল এটা তোমার মানে পরীক্ষায় আসার মতো না, কিন্তু ওই যে তেজস্ক্রিয় ট্রেসিংটা বোঝাইতে গেলে আমার এই ট্রেসার মৌল বা ট্রেস মৌল সম্বন্ধে ধারণা থাকতে হবে। আরেকটা তোমাদের যে অ্যাডভান্স ইনঅর্গানিক কেমিস্ট্রি যে বিষয়টা আছে সেখানে তোমরা যে বায়ো ইনঅর্গানিক এলিমেন্ট একটা মানে চ্যাপ্টার আছে, ওখানে তোমরা দেখবে এই ট্রেস মৌল সম্বন্ধে আলোচনা আছে, ঠিক আছে? তাহলে এই ট্রেস মৌলটা কি, কোনো অর্গানিজমে যে সকল মৌল খুব সামান্য পরিমাণে দরকার তাদেরকে বলে ট্রেস মৌল। ট্রেসার মৌলগুলো তাহলে কি হলো, খুব অল্প পরিমাণে উদ্ভিদ এবং প্রাণীর জন্য কিন্তু অপরিহার্য থাকতে হবে, খুব অল্প পরিমাণে থাকতে হবে, কিন্তু এসেনশিয়াল, কিন্তু তাদের উপস্থিতিটা কি হবে, খুব অল্প হবে। এটাকেই বলে কি ট্রেস মৌল। ক্লিয়ার? উদাহরণ হিসাবে ধরো এই যে উদ্ভিদের জন্য আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, আবার প্রাণীর জন্য আয়রন, কপার, আয়োডিন। এই যে আমাদের আয়োডাইড সল্ট খেতে বলে, আয়োডিন কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন না, খুব অল্প পরিমাণ প্রয়োজন, কিন্তু না থাকলে আবার ওই যে গলায় যে প্রবলেমটা হয়, হ্যাঁ ওই প্রবলেমটা হয়ে যায়। সেজন্য খুব অল্প পরিমাণে যে দরকার সেটাকেই বলা হচ্ছে ট্রেস মৌল। এটা আমি তোমাদের বোঝার জন্য শুধু, হ্যাঁ ট্রেস মৌলটা কি মানে খুব অল্প পরিমাণে যেটা দরকার, অল্প পরিমাণে থাকতে হবে, না থাকলে কিন্তু আবার সমস্যা হবে, বুঝছো? এই হলো ট্রেস মৌল। আর ট্রেসার বা অনুজ্ঞাপন যেটা, হ্যাঁ এটা বোঝাতে গিয়ে আমি তোমাদের বোঝাবো একটা উদাহরণ দিয়ে, খেয়াল করো। আমরা যখন এইচএসসি পড়ি, হ্যাঁ আমরা যখন এইচএসসি পড়ি তখন একটা রিয়াকশনের গতিশীল, হ্যাঁ গতিশীলতার সাম্যাবস্থায় পৌঁছানো উভমুখী বিক্রিয়ার গতিশীলতা নির্ণয়ের জন্য এরকম একটা রিয়াকশন আমরা পড়েছিলাম, খেয়াল করে দেখো। হ্যাঁ এরকম একটা রিয়াকশন আমরা পড়েছিলাম। তাহলে যে সকল বাহ্যিক তেজস্ক্রিয় পদার্থ, আগে ট্রেসার, আমি ট্রেসার মৌলটা বলছি এখন, যে সকল বাহ্যিক তেজস্ক্রিয় পদার্থ কোনো নির্দিষ্ট পদার্থের সাথে যুক্ত করে মিশিয়ে দেওয়া হয় যাতে দ্বিতীয় বস্তুর বন্টন বা গতিবিধি ও উপস্থিতি নির্ণয় করা যায় তাদেরকে ট্রেসার বা অনুজ্ঞাপন মৌল বলে। আবার খেয়াল করো, যেসব বাহ্যিক তেজস্ক্রিয় পদার্থ, হ্যাঁ এখানে বাহ্যিক তেজস্ক্রিয় পদার্থ বলতে বোঝাচ্ছে, দেখো আমাদের এই যে উদাহরণটা ছিল এখানে কি ছিল, হাইড্রোজেন আর আয়োডিন কি করে, সাম্যাবস্থায় পৌঁছে যায়। সাম্যাবস্থায় পৌঁছানোর পর এই যে এই রিয়াকশনটা যে সাম্যাবস্থায় পৌঁছানোর পরও গতিশীল থাকে সেটা বোঝানোর জন্য সামান্য পরিমাণ তেজস্ক্রিয় আয়োডিন এটার সাথে যুক্ত করা হয়েছিল। পরবর্তীতে দেখা যায় যে এই হাইড্রোজেন আয়োডাইডের ভিতরও কি তেজস্ক্রিয় আয়োডিনের উপস্থিতি খেয়াল করা যায়। তাহলে এইটাই এখানে ট্রেসার মৌল হিসাবে যে বললাম যে বাহ্যিক তেজস্ক্রিয় পদার্থ, এখানে কোনো নির্দিষ্ট পদার্থের সাথে, এখানে আয়োডিনের সাথে তেজস্ক্রিয় আয়োডিন ট্রেসার মৌল হিসাবে মিশিয়ে দেওয়া হয়েছে, যার ফলে এই যে দ্বিতীয় মৌলের
মানে তেজস্ক্রিয় আয়োডিনের বন্টন আর গতিবিধি আর উপস্থিতি নির্ণয় করা যাচ্ছে। ঠিক আছে, এখানে এই তেজস্ক্রিয় আয়োডিনটা হলো ট্রেসার মূল্য, খুব অল্প পরিমাণে অ্যাড করে ওই আয়োডিনের গতিবিধিটা নির্ণয় করা হয় এই আয়োডিনের উপস্থিতি দ্বারা। ঠিক আছে, এই যে আয়োডিনের উপস্থিতি কিভাবে নির্ণয় করা হয়, তেজস্ক্রিয়তা ডিটারমিনের জন্য আবার ইনস্ট্রুমেন্ট আছে, যে এখন খেয়াল করো বুঝতে পারলা কিনা। হ্যাঁ, কার্বন 14 একটা খুব মানে বহুল ব্যবহৃত ট্রেসার মৌল। হ্যাঁ, আমরা যে রেডিও ট্রেসার পড়বো, আমরা যে এই যে এখন যে অ্যাপ্লিকেশন পড়ছি, নিউক্লিয়ার আর রেডিও কেমিক্যাল মেথডসে অ্যাপ্লিকেশনটা যে পড়ছি, সেখানে কার্বন 14 একটা খুব বহুল ব্যবহৃত কি ট্রেসার মৌল। আমরা পড়ছি হলো ট্রেসার মৌল। ঠিক আছে, তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে এই ট্রেসার মৌলটা কি। এখানে তেজস্ক্রিয় আয়োডিনটা হলো খুব ট্রেসার মৌল, যেটা খুব সামান্য পরিমাণে যুক্ত করা হবে। আয়োডিন আছে, আয়োডিন থাকা অবস্থায় যেটা থাকবে তারই আরেকটা তেজস্ক্রিয় আইসোটোপ যুক্ত করা হবে। আয়োডিন আছে রিয়াকশনে, সেখানে খুব অল্প পরিমাণে ট্রেসার হিসাবে তেজস্ক্রিয় আয়োডিন যুক্ত করা হয়। তারপর এই তেজস্ক্রিয় আয়োডিনের গতিবিধি আর উপস্থিতি নির্ণয় করে কি করা হয়, এই রিয়াকশনটার ওই যে সাম্যাবস্থা নির্ণয় করা হয়েছিল। তাহলে ট্রেসারটা কি বোঝা গেল? হ্যাঁ, তাহলে বোঝা যদি যায় তাহলে এই কাজটা কিভাবে করতে হচ্ছে, তেজস্ক্রিয় ট্রেসারের বা তেজস্ক্রিয় আইসোটোপের তেজস্ক্রিয়তা কি করা হয়, ইনস্ট্রুমেন্টের সাথে ডিটেক্ট করে এটার গতিবিধি আর উপস্থিতি আমরা ডিটারমিন করতে পারি। ঠিক আছে, যেমন উদাহরণ হিসাবে এখন এই উদাহরণ যদি দেই, সেখানে অ্যাপ্লিকেশনটাও চলে আসবে। যেমন আয়রন 59। হ্যাঁ, আয়রন 59, যেমন একটা উদাহরণ দেই, আয়রন 59 শরীরে রক্তের পরিমাণ নির্ণয়ে কার্যকরভাবে ব্যবহার করা হয়। আবার সোডিয়াম, আমরা কি জানি, সোডিয়াম নর্মালি কি 23, সোডিয়াম 24 বা রেডিও সোডিয়াম 24 বা রেডিও সোডিয়াম কি করা হয়, রেডিও সোডিয়াম দ্বারা শরীরের রক্ত সঞ্চালন পরীক্ষা করা হয়। মানে সোডিয়াম 23 তো আমাদের আছে, ওই যে আয়ন, মানে অন্তঃকোষীয় আর বহিঃকোষীয় দুটো আয়ন আছে কিন্তু, সোডিয়াম আর পটাশিয়াম। এখানে তুমি বাইরে থেকে সোডিয়াম 24 ট্রেসার হিসাবে যুক্ত করে রক্তের সঞ্চালন পরীক্ষা করা হয়। ঠিক আছে, এই আবার আয়োডিন 131, এগুলো তেজস্ক্রিয় 131। এই মস্তিষ্কের টিউমার, দেখো আজকাল কিন্তু এই অসুখটা অনেক শোনা যায়, মস্তিষ্কের টিউমার নির্ণয়ে এই তেজস্ক্রিয় আয়োডিন 131 ইউজ করা হয়। ঠিক আছে, এই হলো আমাদের প্রয়োগ, এই যে ট্রেসার মৌলগুলোর প্রয়োগ কিছু, এর পরবর্তীতে আবার আসবে, আমরা তো মাত্র শুরু করলাম। আর এই দুটাই কিন্তু আমাদের মানে ট্রেসার মৌল, এটা আমাদের জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদের বলেছি। এখন আমরা চলে যাব তৃতীয় যেটা আছে সেখানে। এখন আমরা চলে যাব যেটা তেজস্ক্রিয় ট্রেসিং। হ্যাঁ, তেজস্ক্রিয় ট্রেসিং এই জিনিসটাই, এই যেটা বোঝাচ্ছি এই জিনিসটাই। কোনো যৌগের একটি সুস্থিত আইসোটোপকে, যেমন আয়োডিনটা সুস্থিত ছিল, পরে ওই আয়োডিনের ভিতরে তেজস্ক্রিয় আয়োডিন ট্রেসার হিসাবে ইউজ করেছি। এরকম কোনো যৌগের একটি সুস্থিত আইসোটোপকে একই মৌলের তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা প্রতিস্থাপন করাই হলো কি তেজস্ক্রিয় ট্রেসিং বা ট্রেসিং। তোমাদের ট্রেসিং বললে তেজস্ক্রিয় ট্রেসিংই বুঝতে হবে, কারণ এটাই তোমাদের মানে পড়ার বিষয়, তেজস্ক্রিয় ট্রেসিং। এখন এটা তোমরা পড়বে। হ্যাঁ, তেজস্ক্রিয় ট্রেসিং, কোনো যৌগের একটি সুস্থিত আইসোটোপকে একই মৌলের তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা প্রতিস্থাপনই হলো ট্রেসিং বা তেজস্ক্রিয় ট্রেসিং। এটাকে কখনো কখনো লেবেলিংও বলে। যেমন একটা উদাহরণ দেখো, রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন আইসোটোপের মানে গতিবেগ কিন্তু, রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন আইসোটোপ কিন্তু বিভিন্ন গতিতে বিক্রিয়া করে। যেমন এই যে একটা উদাহরণ তোমাদের দিয়েছি, এখানে তোমাদের একটা উদাহরণ দিয়েছি, এই যে অক্সিজেন, এখানে ওর আইসোটোপ 16, যেটা আর কি নর্মাল, আমাদের নর্মাল। আর এখানে পানিতে যে অক্সিজেনটা আছে সেটা কিন্তু এই যে 18। হ্যাঁ, 18। দেখো এখানে অক্সিজেনটা, এখন এটা এই যে বিক্রিয়াটা, মানে এটা সাম্যাবস্থায় চলে আসে আর কি।
এটা একটা বিনিময় বিক্রিয়া, বুঝছো? এটা একটা এক্সচেঞ্জ রিয়াকশন। হ্যাঁ, তারপরে এখানে দেখো অক্সিজেনটা 18 আর এই পানিটা এখানে 16। এটা একটা কি, হ্যাঁ, এটা একটা বিনিময় বিক্রিয়া। এখানে দেখা যায় যে এই বিক্রিয়াটায় অক্সিজেন 16 আর অক্সিজেন 18 একই বেগে বিক্রিয়া করতো, তাহলে তাদের সাম্য ধ্রুবকের মান একই হতো। এই যে অক্সিজেন 16 আর অক্সিজেন 18, এই যে দুটা জিনিস আছে, একটা যদি নর্মাল ধরো আরেকটা তেজস্ক্রিয়, হ্যাঁ, যদি অক্সিজেন 18টা আর কি একই বেগে যদি বিক্রিয়া করতো তাহলে তাদের সাম্য ধ্রুবকের মান একই হতো। কিন্তু দেখা যায় যে সাম্য ধ্রুবকের মান ভিন্ন হয়। মানে এই অক্সিজেন 16টা যে বেগে বিক্রিয়া করে, এই অক্সিজেন 18টা তার চেয়ে একটু ভারী, তো সে একটু ধীর গতিতে বিক্রিয়া করে, তাহলে দেখো তুমি যদি এই বিক্রিয়াটার কথা চিন্তা করো, এই বিক্রিয়া দিয়ে আমাদের বোঝা যায় যে পানিতে অক্সিজেন 18-এর চেয়ে বাতাসে অক্সিজেনের 18-এর পরিমাণ বেশি থাকবে। এই দেখো, হ্যাঁ, এটা যতটুকু আগাবে, অক্সিজেন 16টা যে রেটে আগাবে, অক্সিজেন 18টা কিন্তু একই রেটে আগাবে না। সেই জন্য পানিতে অক্সিজেন 18-এর চেয়ে বাতাসে অক্সিজেনের এই বিক্রিয়ার কনক্লুশন হলো এটা। এই বিক্রিয়া থেকে এই ধারণা বোঝা যায় যে অক্সিজেন 18-এর পরিমাণ পানি অপেক্ষা বাতাসে বেশি। আচ্ছা, ঠিক আছে, এই গেল আমাদের তেজস্ক্রিয় ট্রেসিং। এটা তোমরা একটা উদাহরণ দিয়ে সংজ্ঞা আকারে পড়বে, ঠিক আছে? এখন আমরা আমাদের আরও বিস্তারিত পড়ায় চলে যাব, যেটা আমাদের রেডিও আইসোটোপের প্রয়োগ। আমরা এখন চলে যাব হলো নেক্সট টপিকে। আমাদের নেক্সট টপিকে সেটা হলো অ্যাপ্লিকেশন অফ রেডিও আইসোটোপ বা রেডিও আইসোটোপের প্রয়োগ। রেডিও আইসোটোপের প্রয়োগ এগুলোই পরীক্ষায় আসে, বুঝছো? এই যে প্রয়োগ কথাটা আসতেছে, হ্যাঁ, রেডিও আইসোটোপের প্রয়োগ, এটাই চলে যাব। তাহলে আইসোটোপ সম্বন্ধে আমরা অনেক ডিটেলস ধারণা জানি, আইসোটোপ থার্ড চ্যাপ্টারে যখন পড়েছি তখন দেখেছি যে আইসোটোপের সবচেয়ে বেশি প্রয়োগ হলো কি শক্তি চুল্লি এবং পারমাণবিক অস্ত্রে, যেখানে ইউরেনিয়াম 235 ফিশন, ইউরেনিয়াম, এটা এখানে না, এটা আমরা যেটা পড়ে আসছি আগে সেটা বলতেছি। ইউরেনিয়াম 235 ফিশন জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, তাই না? জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, যে ইলেকট্রিসিটি তৈরি কাজে ব্যবহৃত হয়। এছাড়াও এই যে এর আগে যে চ্যাপ্টার 7 পড়লাম, সেখানে ওই যে আইসোলেশন পৃথকীকরণ, আইসোটোপের পৃথকীকরণ দেখেছি। সেখানে অনেক মৌলিক ও প্রায়োগিক গবেষণা, শিল্প কারখানা ও ওষুধে দেখে এসেছি না প্রয়োগগুলো। এখানে দেখেছি পৃথকীকরণ, আইসোটোপগুলোকে পৃথক করে অনেক মৌলিক আর প্রায়োগিক গবেষণা কাজে, শিল্প কারখানা দেখে পড়ে এসেছি। ওষুধে এই আইসোটোপগুলো ব্যবহার করা হয়। কিন্তু আমরা যে রেডিও আইসোটোপটা পড়ব, এটা মোটামুটিভাবে 3 ভাগে ভাগ করে এর প্রয়োগটা আমরা পড়তে পারি। 3টা ভাগে ভাগ করে এই যে রেডিও আইসোটোপের প্রয়োগগুলো আমরা 3টা ভাগে ভাগ করে পড়তে পারি। 1 নাম্বার হলো অনুসরণ বা ট্রেসার কৌশলে, প্রয়োগ। 2 নাম্বার হলো বিকিরণ কৌশলে প্রয়োগ, আর 3 নাম্বার হলো তারিখ বা ডেটিং কৌশলে প্রয়োগ, ঠিক আছে? এই 3টা কৌশলের ভিতর প্রয়োগ করা, এই তিনটা কৌশলে রেডিও আইসোটোপ প্রয়োগ করা হয়। এই 3টার ভিতর আমরা আজকে পড়ব 2টা, অনুসরণ বা ট্রেসার কৌশলে প্রয়োগ আর তারিখ বা ডেটিং কৌশলে প্রয়োগ, এই 2টা।
হ্যাঁ, তোমাদের এই এই যে অ্যানালাইসিসে এই দুটাই লাগে। আর বিকিরণ কৌশলে প্রয়োগ, যেটা আমরা গতদিন দেখে এসেছি, বিকিরণ কৌশলে প্রয়োগ যে মানে ফুড প্রিজারভেটিভ হিসাবে বিকিরণ কৌশলটা কিন্তু ইউজ করা হয়। তাহলে আমরা এখন পড়ব অনুসরণ বা ট্রেসার কৌশলে প্রয়োগ, যেটা আর কি ট্রেসার কৌশলে প্রয়োগ প্রথমটা পড়ব। হ্যাঁ, ট্রেসার কৌশলে প্রয়োগ যেটা, আচ্ছা, এই ট্রেসার কৌশলে প্রয়োগটাই কিন্তু সবচেয়ে ভাস্ট ইউজ করা হয় আমাদের প্রাত্যহিক জীবনে। পড়াইতে গেলে বুঝবে। হ্যাঁ, যে কৌশলে অলরেডি কিন্তু যেটা বললাম অলরেডি আমি কিন্তু তোমাদের ওই যে ট্রেসার তেজস্ক্রিয় ট্রেসিং বলেছি না, সেখানে কিন্তু এই ট্রেসার কৌশলটা কিছুটা চলে এসেছে। তারপরেও বলছি, ট্রেসার কৌশলে কি করা হয়, যে কৌশলে তেজস্ক্রিয় মৌল ব্যবহার করে কোনো মৌলের প্রকৃতি, উপস্থিতি, বন্টন বা গতিবিধি, ধর্মাবলী, বিক্রিয়ার কৌশল, প্রয়োগ ও পরিমাণ নির্ণয় করা হয় তাকে ট্রেসার কৌশল বলে। এই কৌশলের প্রধান বৈশিষ্ট্যগুলো কি একটু বলি। ট্রেসার কৌশলের প্রধান বৈশিষ্ট্য, ট্রেসার কৌশলের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এখানে হালকা হাইড্রোজেনকে, আমি সংক্ষেপে লিখবো আর কি, বেশি লিখতে গেলে তো, যেমন আমি যখন এখানে হাইড্রোজেন লিখছি, এটা খাতায় লিখলে কিন্তু হাইড্রোজেন এভাবে লিখলে হবে না, মানে স্পেলিং করে করেই লিখতে হবে। হ্যাঁ, বৈশিষ্ট্য হলো হালকা হাইড্রোজেন। এই যে ট্রেসার হিসাবে কে ইউজ হয়, ট্রেসার হিসাবে কে ইউজ হচ্ছে, এই হালকা হাইড্রোজেন আমি যে ট্রেসার কৌশলে ইউজ করব, সেখানে হালকা হাইড্রোজেন আইসোটোপিক ট্রেসার কৌশলে বেশি ব্যবহৃত হয়। আবার এক্ষেত্রে ডিউটেরিয়ামেরও যথেষ্ট ব্যবহার আছে ট্রেসার কৌশলে। কারা, আমি ট্রেসিং এলিমেন্ট হিসাবে কাকে ইউজ করব, হালকা হাইড্রোজেন, আবার ডিউটেরিয়ামেরও যথেষ্ট ব্যবহার আছে। আবার এই ট্রেসার আইসোটোপের তেজস্ক্রিয়তা শুধুমাত্র চিহ্নিত করার সময় বিবেচ্য হয়। আবার এই তেজস্ক্রিয়, আচ্ছা কি বললাম, যে ট্রেসার আইসোটোপের এই যে ট্রেসিং আইসোটোপ যেগুলো আর কি, যে হাইড্রোজেন কিংবা ডিউটেরিয়াম বললাম তো ইউজ করা হয়, এদের তেজস্ক্রিয়তা শুধুমাত্র চিহ্নিতকরণের সময় বিবেচ্য হয়। হ্যাঁ, বিবেচ্য হয়। হ্যাঁ, ট্রেসার আইসোটোপের তেজস্ক্রিয়তাটা ট্রেসার হিসেবে ইউজ হয় হলো হালকা হাইড্রোজেন, আবার ডিউটেরিয়ামেরও যথেষ্ট ব্যবহার আছে। আবার এই ট্রেসার আইসোটোপের তেজস্ক্রিয়তাগুলো শুধু চিহ্নিতকরণের সময় বিবেচ্য হয়। তেজস্ক্রিয় আইসোটোপের রাসায়নিক প্রক্রিয়া দ্বারা প্রভাবিত হয় না। কেন প্রভাবিত হয় না? কারণ তেজস্ক্রিয় আইসোটোপগুলো যে বিক্রিয়া করে নর্মাল যে এলিমেন্টগুলো, সেটাও কিন্তু একই বিক্রিয়া করে। এটা কিন্তু আমরা অলরেডি জানি যে যেহেতু এদের প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে আইসোটোপগুলোর, সেই জন্য এরা কখনো মানে ভিন্ন রাসায়নিক বিক্রিয়া করে না। আমরা এটা অলরেডি জেনে এসেছি বিগত দিনের পড়ায়। এই জন্য ট্রেসার কৌশলটা কিন্তু বেশ কার্যকর, যেহেতু এটা রাসায়নিক প্রক্রিয়া দ্বারা যেহেতু এই ট্রেসার কৌশলটা রাসায়নিক প্রক্রিয়া দ্বারা প্রভাবিত হয় না। রাসায়নিক প্রক্রিয়া দ্বারা এটা প্রভাবিত হয় না। সেজন্য এই ট্রেসার কৌশলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একই বিক্রিয়া দেয়। আর অধিকাংশ ট্রেসার কৌশলই কিন্তু সাধারণ কার্বন দ্বারা সম্পন্ন করা হয়। অধিকাংশ ট্রেসার কৌশলই, 4 নাম্বার ধরো, অধিকাংশ ট্রেসার কৌশলই সাধারণ কার্বন দ্বারা সম্পন্ন করা হয়। ওই যে বললাম না, কার্বন 14টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেসার এলিমেন্ট। ঠিক আছে, এই জিনিসটা একটু মানে এগুলো একটু ধারণা রাখবা, বুঝছো? আমি তো আগেই বলছি যে তোমরা এই এখনকার পড়াগুলো একটু লিমিটের ভিতর, আমিও কিন্তু শর্টলি পড়াচ্ছি, বুঝছো? যতটুকু সংক্ষিপ্ত হওয়ার দরকার অত সংক্ষিপ্ত করেই পড়াচ্ছি। তাহলে এই যে এই ট্রেসার কৌশলগুলোর বৈশিষ্ট্য, ট্রেসার কৌশলের বৈশিষ্ট্য কি কি, এই কটা জানলাম। এখন আসো আমরা প্রয়োগগুলো জানি। এই যে ট্রেসার কৌশলটা আমার কোথায় প্রয়োগ করা হয়, ট্রেসার কৌশলটা কোথায় প্রয়োগ করা হয়, এই প্রয়োগ দিয়েই তুমি বুঝবে যে চাকরি ক্ষেত্রে কোথায় এই আমাদের ট্রেসার কৌশল প্রয়োগ করা হবে। কোথায় প্রয়োগ করা হয় অলরেডি আমরা জেনে এসেছি। আয়রন 59
ব্যবহার করে কোথায় প্রয়োগ করা হয়? ট্রেসার কৌশল কোথায় প্রয়োগ করা হয়? এই ট্রেসার কৌশল কোথায় প্রয়োগ করা হয়? প্রয়োগ এক হলো এই আয়রন 59, বইয়ে তো পাবেই, আমি আর লিখলাম না। এই আয়রন 59 ব্যবহার করে লোহিত রক্তকণিকার, আয়রন 59 কোথায় ইউজ হচ্ছে? লোহিত রক্তকণিকার জীবনকাল নির্ণয়ে এই রেডিও আইসোটোপ, এই যে আয়রন 59টা কি একটা রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়। এইটা ব্যবহার করে দেখা গিয়েছে লোহিত রক্তকণিকার জীবনকাল প্রায় 120 দিন। এই যে লোহিত রক্তকণিকার, ওই যে যাদের ধরো লিউকেমিয়া রোগ হয়, লিউকেমিয়া অসুখ হয়, এটা তো সবাই আজকাল জানো। লিউকেমিয়া অসুখ হলে ওদের কিন্তু ওই যে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়। তার মানে কি ওদের লোহিত রক্তকণিকার আয়ুকালটা ওই যে 120 দিন থাকে না, কমে যায়। কেন? তাড়াতাড়ি ওগুলো ডিস্ট্রয় হয়ে যায়। তাহলে দেখো এই যে ইউজটা দেখো, ঠিক আছে? এই যে এটা যে আমাদের চিকিৎসা ক্ষেত্রে এটার ইউজ হচ্ছে। আবার হ্যাঁ, আমার মনে হয় আর এটা ডিটেলস আলোচনা করার প্রয়োজন নাই, আগাই। হ্যাঁ, আবার উদ্ভিদের পুষ্টি, এটা তো লিখলাম লোহিত রক্তকণিকার জীবনকাল, লোহিত রক্তকণিকার জীবনকাল, ঠিক আছে? আর উদ্ভিদের পুষ্টি, উদ্ভিদের পুষ্টিতে আমরা দেখি যে ফসফরাস 32, এটা এই রেডিও আইসোটোপটা। উদ্ভিদের পুষ্টি কোথায় হয়? ওরা কি করে? শিকড় থেকে পাতা পর্যন্ত খাদ্য পরিবহন করে উদ্ভিদ, তাই না? শিকড় থেকে পাতা পর্যন্ত খাদ্য পরিবহন প্রক্রিয়ার হার ও কৌশল নির্ণয়ের জন্য তেজস্ক্রিয় এই যে ফসফরাস 32 যেটা আর কি দ্বারা লেবেলকৃত ফসফেট সার ব্যবহার করে ট্রেসিং কৌশল প্রয়োগ করা হয়। এই যে তেজস্ক্রিয় ফসফরাস 32, হ্যাঁ, এই লেবেলকৃত ফসফেট সার ব্যবহার করে যে খাদ্য পরিবহন যখন হয়, খাদ্য পরিবহন শিকড় থেকে পাতায় যায়, যে এটার প্রক্রিয়ার হার আর কৌশল নির্ণয় করা হয়। এছাড়া উদ্ভিদের শ্বসন এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ট্রেসিং করার জন্য, উদ্ভিদের শ্বসন আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ট্রেসিং করার জন্য এই যে কার্বন ডাই অক্সাইড, এই যে 14, এখানে কার্বন হলো 14, উদ্ভিদের শ্বসন আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ট্রেসিং করার জন্য বা অনুসরণ করার জন্য এই যে কার্বন ডাই অক্সাইড, যেখানে কার্বন 14 রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়। আমরা কিন্তু প্রয়োগগুলো দেখছি, ট্রেসিং কৌশলের প্রয়োগ। আরেকটা যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ, মানে আমরাও তো না জানলে সবাই অবাক হবে। খেয়াল করো, দেখো দীর্ঘ পানির লাইন কি এক এরিয়া থেকে আরেক এরিয়ায় চলে যায়, তাই না? কত দূর দূর চলে যায়। দীর্ঘ পানির বা তেলের পাইপে ছিদ্র অনুসন্ধান করার জন্য সাধারণত কোবাল্ট 60 পাইপলাইনে প্রবেশ করানো হয়। খেয়াল করো, নির্দিষ্ট দূরত্বে মাটির উপর তেজস্ক্রিয় ডিটারমিন করার জন্য ইনস্ট্রুমেন্ট রাখা হয়। তার মানে নির্দিষ্ট দূরত্বে মাটির উপর তেজস্ক্রিয় নির্ণায়ক রাখা হচ্ছে, ঠিক আছে? পাইপের ভিতর দিয়ে, আমি প্রসেসটা বোঝাচ্ছি, পাইপের ভিতর দিয়ে কোবাল্ট 60 প্রবেশ করানো হচ্ছে। আর সারা রাস্তা তো আর খোলা যাবে না, কোন নির্দিষ্ট জায়গায় ছিদ্র আছে সেটা কিভাবে অনুসন্ধান করা হচ্ছে। পাইপের ভিতর দিয়ে কোবাল্ট 60 প্রবেশ করায় দেওয়া হচ্ছে। তারপর মানে পাইপ যে স্থান দিয়ে চলে গেছে তার উপর নির্দিষ্ট দূরত্বে মাটির উপর তেজস্ক্রিয় নির্ণায়ক রাখা হয়। প্রতিটি নির্ণায়কের এলাকা অতিক্রমকালে নির্দিষ্ট সিগন্যাল পাওয়া যায়। হ্যাঁ, ওই যে ইনস্ট্রুমেন্ট যেটা রাখা হয় সেখানে নির্দিষ্ট সিগন্যাল পাওয়া যায়। এখন
যেখানে ছিদ্র নাই সেখানে এক ধরনের সিগন্যাল, আর ছিদ্রযুক্ত এলাকায় ভিন্ন ভিন্ন ধরনের সিগন্যাল পাওয়া যায়। খেয়াল করো, ছিদ্রযুক্ত এলাকায় ভিন্ন ধরনের, ওই যে তেজস্ক্রিয়তা যে শেষও করে, ছিদ্রযুক্ত এলাকায় ভিন্ন ধরনের সিগন্যাল পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে তেজস্ক্রিয় মানে কোথায় ছিদ্রটা আছে। ঠিক আছে, ওই তেজস্ক্রিয় কোবাল্টটা তখন মানে ডিটেক্ট করবে যে এই জায়গায় ছিদ্রটা আছে, সেখানে সে ভিন্ন সিগন্যাল দিবে। তাহলে এই পদ্ধতিতে কি করা হয়, এই লম্বা পাইপের কোথায় ছিদ্র আছে সেটা অনুসন্ধান করে বের করা হয়। দেখলা যে বললাম যে এই যে কেমিস্ট্রের যে প্রয়োগ থাকে, হ্যাঁ, যে তিতাস ধরো গ্যাস লাইনে প্রয়োগ, তেলের লাইনে প্রয়োগ, হ্যাঁ, তারপর পানির লাইনে ছিদ্র অনুসন্ধান, সব এই যে এই প্রসেসে করা হয়। আরেকটা প্রয়োগ দেখায়, বইয়ে অনেক প্রয়োগ আছে, হ্যাঁ, তা তুমি 4টা সেক্টর পড়ো আর কি, সব এত প্রয়োগ তো আর পড়া সম্ভব না। বহু বহু প্রয়োগ দেখবে আছে, তখন অবাক হবে যে এত প্রয়োগ করতে গেলে। আর 4 নাম্বার একটা হলো রাসায়নিক বিশ্লেষণে। রাসায়নিক বিশ্লেষণে কোথায় রাসায়নিক বিশ্লেষণে করা হয়? আমরা তো কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করে এসেছি, হ্যাঁ, রাসায়নিক বিশ্লেষণ। কিন্তু যেসব ক্ষেত্রে বিক্রিয়ক অতি সামান্য পরিমাণ থাকে, যেটা দিয়ে আমি কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটেটিভ করতে পারবো না, খুবই সামান্য পরিমাণে বিক্রিয়কের স্বল্পতার দরুন আঙ্গিক ও মাত্রিক বিশ্লেষণ প্রয়োগ করা যায় না, হ্যাঁ, সেসব ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যায়। এক্ষেত্রে দেখা যায় যে 10 টু দি পাওয়ার -8 গ্রাম, এত সামান্য পরিমাণ মৌল ব্যবহার করেও, এই যে এত সামান্য 10⁻⁸, এটা অপেক্ষাও কম মোলের ব্যবহার করেও মোলের পরিমাপ করা সম্ভব হয়। ঠিক আছে, এই গেল আমাদের ট্রেসিং। এই গেল আমাদের কি রেডিও আইসোটোপের প্রয়োগের ভিতর যে 3টা প্রয়োগ বললাম, তার ভিতর প্রথম যে প্রয়োগটা ট্রেসিং কৌশলের প্রয়োগ। ঠিক আছে, আর এখন বলছিলাম আরেকটা পড়াবো ডেটিং বা তারিখ। রেডিও আইসোটোপের প্রয়োগের ভিতর আরেকটা পড়াবো হলো কি, রেডিও অ্যাক্টিভ ডেটিং। রেডিও অ্যাক্টিভ ডেটিং কৌশলে, এটা ইন্টারেস্টিং। ঠিক আছে, এই যে রেডিও অ্যাক্টিভ ডেটিং কৌশল, ডেটিং তোমাদের সিলেবাসে দেখবে আছে ডেটিং। এই ডেটিং এর ভিতর আমরা কার্বন ডেটিংটাই ডিটেলস পড়বো, এই ডেটিং দিয়ে কি করা হয়, এটা আর্কিওলজি মানে ভূতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণায় অনেক পুরনো দিনের, কেন যেন ঘোলা আসতেছে, মানে আমি তো ধরিও নেই এটা, কিন্তু এরকম হয়ে গেছে। আচ্ছা, ভূতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণায়, ভূতাত্ত্বিক ও মানে পুরনো, অনেক বছরের পুরনো শিলা খণ্ড কিংবা কাঠ কিংবা বিভিন্ন মমি, হ্যাঁ, এগুলো ভূতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণায় আইসোটোপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিভাবে করা হয় সেটাই আমরা জানবো। প্রকৃতিতে কিছু কিছু আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে যাদের আয়ুষ্কাল অতি দীর্ঘ। কোনো খনিজ পদার্থে কি পরিমাণ তেজস্ক্রিয় আইসোটোপ আছে, একটা খনিজ পদার্থ নিয়ে সেটার ভিতর কি পরিমাণ তেজস্ক্রিয় আইসোটোপ আছে, এবং তা থেকে দেখো আমরা যখন তেজস্ক্রিয় শাড়ি যখন পড়েছি তখন দেখেছি যে একটা তেজস্ক্রিয় আইসোটোপ কিছুদিন থাকার পর সে কি চেঞ্জ হয়ে অন্যটায় রূপান্তরিত হয়, দেখেছি না, সেটা আর কি, ওইটা মাথায় রাখো, তাহলে আমার কথাটা বুঝবে। মানে এখন কি পরিমাণ তেজস্ক্রিয় আইসোটোপ আছে, আবার তা থেকে কি পরিমাণ পদার্থ উৎপন্ন হয়েছে,
তার সাহায্যে খনিজের বয়স নির্ধারণ করা হয়, বুঝছো? এখন কি পরিমাণ তেজস্ক্রিয় আইসোটোপ আছে, আর এই যে তেজস্ক্রিয় আইসোটোপ ডিকে হয়ে হয়ে ওই যেটা তেজস্ক্রিয় সারি হয়েছিল, এই ডিকে হয়ে হয়ে তা থেকে কি পরিমাণ পদার্থ উৎপন্ন হয়েছে, এই দুইটা জিনিস অ্যানালাইসিস করে ওই খনিজের বয়স নির্ধারণ করা হয়, ঠিক আছে? এই একই পদ্ধতির সাহায্যে মানে শিলা, সমুদ্রের তলানিতে যে জিনিসগুলো পাওয়া যায়, কিংবা এমনকি পৃথিবীর বয়সও এই একই পদ্ধতিতে কি নির্ণয় করা যায়, ঠিক আছে? তাহলে এই রেডিও অ্যাক্টিভ ডেটিং কৌশলটা কিভাবে ইউজ করা হয়? প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেমন মমিটা কত বছরের পুরনো, ধরো কাঠ, চামড়া কিংবা কোনো কঙ্কাল, হ্যাঁ, কাঠের আসবাবপত্র, মেনলি এটাই আসে যে কাঠের আসবাবপত্র প্রভৃতি বয়স নির্ধারণের জন্য এই তেজস্ক্রিয় কার্বনের পরিমাণ, তেজস্ক্রিয় কার্বনের এই যে ডেটিংটাই আমরা পড়বো, যে তেজস্ক্রিয় কার্বন, এই তেজস্ক্রিয় কার্বনের পরিমাণ নির্ধারণই হলো রেডিও কার্বন ডেটিংয়ের মূল ভিত্তি। বোঝা গেল কিনা দেখো, এই যে আমরা ডেটিংটা অনেক কিছুই করা যায়, খনিজের বয়স নির্ধারণ করা যায়, তারপর পৃথিবীর বয়স নির্ধারণ করা যায়, একটা শিলা কত পুরনো সেটা নির্ণয় করা যায়, হ্যাঁ, একটা মমি কত বছরের পুরনো নির্ণয় করা যায়। কিন্তু আমরা মেনলি পড়বো একটা প্রসেস পড়বো আর কি, এই যে কার্বন 14 ডেটিংয়ের সাহায্যে। কার্বন 14 ডেটিং যে প্রসেসে করা হয়, হাইড্রোজেন আইসোটোপের ডেটিংও কিন্তু একই প্রসেসে করা হয়, কিন্তু আমরা একটা পড়বো, এটাই সচরাচর আসলে এটাই আসে, এই যে কার্বন 14 ডেটিং। এখানে কার্বন 14টা কি একটা তেজস্ক্রিয় কার্বন, এই তেজস্ক্রিয় কার্বনের পরিমাণ নির্ণয় করেই কি রেডিও কার্বন ডেটিং করা হয়। তেজস্ক্রিয় কার্বনের পরিমাণ নির্ধারণ করেই কিন্তু কি করা হয়, কার্বন ডেটিং পদ্ধতিতে কোনো একটা আসবাবপত্র বা পুরনো কাঠের পরিমাণ নির্ধারণ করা হয়। তাহলে এই প্রসেসটা কিভাবে করা হয় একটু বোঝাই। একটা রিঅ্যাকশন লিখবো, দেখো, একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন। আমাদের অ্যাটমসফিয়ারে কি প্রচুর পরিমাণে নাইট্রোজেন, তাই না, ইনঅ্যাক্টিভ থাকে। নাইট্রোজেন আমাদের অ্যাটমসফিয়ারে 78% কি নাইট্রোজেন আছে। তাহলে এই যে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন আছে, এই যে আমাদের অ্যাটমসফিয়ারে যে বিশাল পরিমাণ নাইট্রোজেন আছে, এই মহাশূন্য থেকে আগত, খেয়াল করো, মহাশূন্য থেকে আগত মহাজাগতিক রশ্মির প্রভাবে বায়ুমণ্ডলের এই নাইট্রোজেনের একটি অংশ, বায়ুমণ্ডলের এই যে নাইট্রোজেনটা তার একটি অংশ এই মহাজাগতিক রশ্মির মাঝে এটা থাকে আর কি, নিউট্রন। হ্যাঁ, এটা কি হয়, এই কার্বন 14টা কি হয়, নাইট্রোজেন 14 আর কি, যেটা আর কি নর্মাল নাইট্রোজেন, সেটা এই যে তেজস্ক্রিয় কার্বন 14-এ রূপান্তর হয়। ক্লিয়ার? মহাজাগতিক রশ্মির প্রভাবে, মহাশূন্য থেকে আসে আর কি, রশ্মির প্রভাবে এই নাইট্রোজেন 14টা, আমাদের অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন যেটা আর কি, সেটা কি হয়, কার্বন 14 তেজস্ক্রিয় কার্বনে রূপান্তর হয়। ঠিক আছে? এই যে কার্বন 14 রূপান্তর হলো, এটা কি একটা তেজস্ক্রিয় আইসোটোপ। কার্বন 14টা কি একটা তেজস্ক্রিয় আইসোটোপ। এর অর্ধজীবন হাফ লাইফ, এই কার্বন 14-এর হাফ লাইফ হলো 5730 বছর, 5730 ইয়ার। ঠিক আছে? এত লম্বা ওর অর্ধজীবন। আচ্ছা, তাহলে এই যে কার্বন 14টা, এই কার্বন 14টা কি করে, কার্বন ডাই অক্সাইডে, এই কার্বন 14টা তেজস্ক্রিয় কার্বনটা কি করে, কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। কি করে, কার্বন 14টা কি করে, কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়ে, এই যে এর আগে বলে আসছি, গাছের সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। গাছের সালোক সংশ্লেষণে এই কার্বন 14টা অংশগ্রহণ করলে তাহলে গাছের ভিতর
খাদ্য হিসাবে এই যে গ্লুকোজ, এর আগের দিন পড়ায় তোমাদের দেখিয়েছিলাম যে স্টার্চে যে অক্সিজেনটা থাকে, কার্বনটা থাকে, সেটা কিন্তু এই কার্বন ডাই অক্সাইড থেকে আসে। তাহলে এই যে গ্লুকোজ হিসাবে ওখানে যে কার্বনটা থাকে সেটাই কার্বন 14 থাকে। তাহলে গাছের দেহে অবস্থান করে। আবার গাছ থেকে এটা কি করে, আমরা যখন বিভিন্ন খাদ্যদ্রব্য খাই, আমাদের প্রাণী দেহেও কি এই কার্বন 14টা কি প্রবেশ করছে এবং সঞ্চিত থাকতে পারে। তাহলে কার্বন 14টা সালোক সংশ্লেষণের মাধ্যমে গাছের দেহে প্রবেশ করে, সেখান থেকে আবার প্রাণী দেহেও এই কার্বন 14টা প্রবেশ করে এবং এরা সঞ্চিত হতে থাকে। এভাবে উদ্ভিদ আর প্রাণীর দেহে একটা নির্দিষ্ট অনুপাতে, খেয়াল করো, এভাবে উদ্ভিদ আর প্রাণীর দেহে একটা নির্দিষ্ট অনুপাতে কার্বন 14 থাকে। ক্লিয়ার কিনা দেখো, উদ্ভিদের দেহ থাকবে, প্রাণীর দেহ থাকবে। উদ্ভিদ তৈরি করে নিয়ে তার দেহে খাবার হিসাবে রাখে, আর প্রাণী উদ্ভিজ প্রোটিন খেয়ে এই কিংবা প্রোটিন না, ধরো কার্বোহাইড্রেট, এরা খেয়ে উদ্ভিদ থেকে প্রাণীর দেহে আসে। তাহলে একটা নির্দিষ্ট অনুপাতে এই কার্বন 14 থাকে। এখন এই কার্বন 14-এর ক্ষয়ের হার, এই যে কার্বন 14 হচ্ছে, এই যে কার্বন, আমার এইটুকু শেষ বুঝে থাকলে, এই যে কার্বন 14 যখন জীবিত প্রাণীর দেহে থাকে, তখন এই কার্বন 14-এর ক্ষয়ের হার, হ্যাঁ, ও যে পরিমাণ ক্ষয় হচ্ছে, আবার নতুন কার্বন 14 সৃষ্টি হচ্ছে। খেয়াল করো, এটা দিয়ে আমি বোঝাচ্ছি, এই যে সাম্যাবস্থার চিহ্নটা দিয়ে আমি বোঝাচ্ছি জীবিত উদ্ভিদ বা প্রাণীর দেহে, জীবিত উদ্ভিদ বা প্রাণীর দেহে এই কার্বন 14-এর একদিকে আমি বলতেছি যে হারে সে ক্ষয় হচ্ছে, ঠিক একই হারে সে আবার ওই সালোক সংশ্লেষণের মাধ্যমে সৃষ্টি করে নিচ্ছে। ক্লিয়ার কিনা দেখো, জীবিত প্রাণীর দেহে কার্বন 14-এর ক্ষয়ের হার আর সৃষ্টি, এই দুইটার মাঝে একটা সাম্যাবস্থা বিরাজ করে। তার মানে কি, একই সাম্যাবস্থা বিরাজ করে, তার মানে কি হচ্ছে, কোনো পরিবর্তন নাই, মানে জীবিত প্রাণীর দেহে এই কার্বন 14-এর পরিমাণ একই থাকে। ক্লিয়ার কিনা দেখো, জীবিত প্রাণীর দেহে এই কার্বন 14 যে হারে ক্ষয় হচ্ছে, ঠিক সেই হারে আবার তৈরি হচ্ছে। তাহলে একটা সাম্যাবস্থা বিরাজ করে। তাহলে জীবিত দেহে এর মান, কার্বন 14-এর মান একই থাকে, কোনো পরিবর্তন হয় না। এটা যদি ক্লিয়ার হয়, তারপরে দেখো, মানে একই, যখন আমরা পুরনো একটা কাঠ নিব, হ্যাঁ, অনেক বছরের পুরনো একটা কাঠ নিলাম, সেই কাঠে কিন্তু নতুন করে কার্বন 14 তৈরি হবে না। তার মানে কি, কার্বন 14 সাম্যাবস্থায় থাকবে না। ঠিক আছে, পুরনো কাঠের কার্বন 14 তো তেজস্ক্রিয় কার্বন। তাহলে কি, কার্বন 14 হলো তেজস্ক্রিয় কার্বন, তাহলে তেজস্ক্রিয়তা তার তো ধীরে ধীরে ক্ষয় হবে। একটা পুরনো কাঠে এই কার্বন 14টা কি হবে, ও যেহেতু তেজস্ক্রিয় কার্বন, তার ধীরে ধীরে কি হবে, ক্ষয় হবে, এটাই বোঝার জিনিস। হ্যাঁ, পুরনো কাঠে কি হবে, কার্বন 14টা ধীরে ধীরে ক্ষয় হবে। আর নতুন কাঠে কার্বনের, এই যে নতুন কাঠটা ছিল, এটা কিন্তু নতুন কাঠেরটা বলছিলাম যে ক্ষয়ের হার আর তৈরির হার সাম্যাবস্থায়। তাহলে নতুন কাঠে কার্বন 14 যে পরিমাণ আছে আর পুরনো কাঠে কার্বন 14 যে পরিমাণ আছে, এটা তো ক্ষয় হয়, তাহলে এটার চেয়ে অবশ্যই এটা কম হবে। নতুন কাঠে যে কার্বন 14 আছে আর পুরনো কাঠ ক্ষয় হতে থাকে, তার পরিমাণ অবশ্যই কম হবে। নতুন কাঠে কার্বন 14-এর মান বেশি হবে, আর পুরনো কাঠে কি কার্বন 14-এর মান কম হবে। ঠিক আছে, তাহলে এই দুটা কার্বন 14-এর মান নির্ধারণ করে একটা সমীকরণ আছে, যে সমীকরণের সাহায্যে পুরনো কাঠের বয়স নির্ধারণ করা হয়। ওই সমীকরণটার সাথে তোমরা সবাই পরিচিত, একদম আমরা ইনিশিয়াল থেকে ডিকে ল পড়েছি, এই সমীকরণটার সাথে আমরা সবাই পরিচিত। এই সমীকরণের সাহায্যে, এই যে ল্যামডা টি, এই যে সমীকরণের সাহায্যে আমরা পুরনো কাঠের বয়স নির্ধারণ করতে পারি। এই যে সমীকরণটা, এই একই সমীকরণের সাহায্যে আমরা ওই যে খনিজের বয়স নির্ধারণ করতে পারি, পৃথিবীর বয়স নির্ধারণ করতে পারি। এই যে সমীকরণটা, এটা আমাদের কি প্রাথমিক অবস্থায়
প্রাথমিক অবস্থায়, এটা হলো প্রাথমিক অবস্থায় আপেক্ষিক তেজস্ক্রিয়তা। এটা হলো এই যে এন নট যেটা, সেটা হলো প্রাথমিক, এটা হলো প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় এটা আর কি এই কার্বন 14 এর পরিমাণ হবে এটা প্রাথমিক অবস্থায় আপেক্ষিক তেজস্ক্রিয়তা। আর এই এনটা হলো কত বছর পরে, ধরো 500 বছর পরে কার্বন 14, তো এটা বের হবে। এখানে টিটা হলো বছর, এই টিটা হচ্ছে বছর। সামনের দিন পারলে আমি এটা থেকে তোমাদের অবশ্যই একটা অঙ্ক দেখাবো। হ্যাঁ, এটা হলে ক্ষয়, এই ভ্যালুটা হয় হলো ক্ষয় অ্যামাউন্ট আর কি, ক্ষয় পার মিনিট পার গ্রাম। ঠিক আছে, ধরো এটা হলো 15 আর কিন্তু এটা হবে 3, এরকম আর কি। এটার না, হ্যাঁ এটা তো পরে, এটা কম হবে, এটা বেশি হবে। এর ইউনিটটা এরকম হয়, মানে 1 গ্রাম 1 মিনিটে দেওয়া থাকে আর কি, 1 মিনিটে 1 গ্রাম পরিমাণ ক্ষয়ের পরিমাণ এরকম দেওয়া থাকে, ম্যাথ যদি থাকে। হ্যাঁ, তাহলে এটা আমাদের বহু পুরনো সমীকরণ, আমরা এই সমীকরণটা সবাই জানি। এই সমীকরণ থেকেই কি পুরনো কাঠের বয়স নির্ধারণ করা হয়। এই কার্বন 14টাই আসে, সেজন্য এটাই পড়ালাম। কিন্তু এই পদ্ধতিতে অন্যান্যগুলোরও একইভাবে, অন্যান্য যে যতগুলো উদাহরণ দিলাম অতগুলোর বয়স একই প্রসেসে নির্ণয় করা যায়। হ্যাঁ, তাহলে কতটুকু বোঝাতে পারলাম, কতটুকু তোমরা বুঝলা দেখো। হ্যাঁ, তোমাদের সিলেবাসে দেখবে, আছে হলো যে রেডিও ট্রেসার, জিওক্রোনোলজি অ্যান্ড রেডিও অ্যাক্টিভ ডেটিং, তোমাদের এইটুকু পড়ানো হয়ে গেছে। তারপর এরপরে যে দুটো তোমাদের টপিক রয়ে গেছে সেটা মেইনলি কিন্তু বিশ্লেষণীয় রসায়নে আমরা যেভাবে ইউজ করি। দেখো এই যে ইউজগুলো দেখিয়েছি আমরা প্রাত্যহিক জীবনে ইউজটাও দেখিয়েছি, যখন ট্রেসার আইসোটোপ ইউজ করে দেখালাম তখন আমরা প্রাত্যহিক জীবনেও যে ক্ষেত্রে আমাদের কাজে লাগে সেগুলো দেখানো হয়েছে। আর এটা একটু প্রত্নতাত্ত্বিক, যে রেডিও কার্বন 14 ডেটিং যেটা আর কি, রেডিও অ্যাক্টিভ ডেটিং কার্বন 14 দিয়েও করা হয়। একই প্রসেসে কিন্তু যে হাইড্রোজেনের আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে একই কৌশলে করা হয়। আবার বারবারই বলছি যে কার্বন 14টাই গুরুত্বপূর্ণ, আসলে পরীক্ষায় এই কার্বন 14টাই আসে। তাহলে এটা হলো এক ধরনের ইউজ। আর সামনের এখান থেকে আমাদের দুটা বিশ্লেষণীয় রসায়নে এই যে রেডিও আইসোটোপের ইউজগুলো আছে বিশ্লেষণীয় রসায়নে, সেটাই আমাদের মেইন। দুটা টপিকস আছে যে এরকমভাবে আছে তোমাদের সিলেবাসে, যে আইসোটোপ ডাইলিউশন মেথড ইন কেমিক্যাল অ্যানালাইসিস, আর একটা হলো নিউট্রন অ্যাক্টিভেশন অ্যানালাইসিস অফ ট্রেসিং এলিমেন্ট। দুটা ছোট ছোট জিনিস পড়ানো বাদ আছে। আর তোমরা যদি বোঝো, আজকে পড়াটা কিন্তু খুব বেশি পড়া না, কিন্তু আমাদের গতানুগতিক যে পড়াগুলো ছিল তার থেকে একটু ব্যতিক্রমী পড়া ছিল, সেজন্য আমি হয়তো একটু ধীরে এগিয়েছি। আমার মনে হয় তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না, আমি তো অনেক কথা বারবার রিপিট করি। আমার মনে হয় যে কথাটা তোমাদের হয়তো বা মাথায় ঢুকলো না, আমি কিন্তু আবার রিপিট করি, সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে রিপিট করলে হয়তো ক্লিয়ার হবে, সেই কথাটা আমি আবার রিপিট করি। তাহলে সামনের দিন আমাদের এই চ্যাপ্টার 8টা শেষ হয়ে যাবে। তো তোমরা পড়ো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। এছাড়া আর কি তোমাদের তো এর বাইরে আর কি পড়বা সেটাও বলে দিই। হ্যাঁ, ধীরে এই চ্যাপ্টারটা কিন্তু ছোট, পড়া কিন্তু খুব বেশি না। আমি হয়তো বা তোমাদের লেকচার শিটটা দিয়েও দিব, একসাথে দিব। তো আর ওই দুটো আমি হয়তো 2-3 দিনের ভিতর আমি যদিও পড়াবো তোমাদের, হয়তো বা আরেক ডেটে আমি তোমাদের আরেকটা ডেট পাবো, কিন্তু ওই যে দুটা কথা বলছি, দুটা যে পয়েন্ট বাদ আছে পড়ানোর এই চ্যাপ্টার থেকে, ওই দুটা টপিকও একসাথে লিখে আমি হয়তো একটু তোমাদেরকে দিয়ে দিব। যেহেতু আমার লেখা থেকেও কিন্তু আরও সংক্ষিপ্ত পড়া, আমি লেখাও কিন্তু তোমাদের অনেক কিছু বলি, অনেক কথা বলি, কারণ নাহলে তো তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। কিন্তু কতটুকু পড়তে হবে সেটাও কিন্তু আমি ক্লিয়ার করে দিই, যতটুকু পড়তে বলি সেটুকুই কিন্তু পড়বে। হ্যাঁ, তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। হ্যাঁ, খুদা হাফেজ।